স্বাগত জানাচ্ছি সমগ্র বাংলাদেশে। আপনাদের সাথে আছে আমি মাহমুদা মৌমিতা। শুনছিলেন শিরোনাম, চলে যাচ্ছে এবারে পুরো খবরে। সিলেটের তেলিবাজারে ট্রাক পিকআপ ভ্যান সংঘর্ষে নিহত হয়েছেন ৮ নির্মাণ শ্রমিক। আহত হয়েছে ২ জন নারী শ্রমিক। ভোর ৬টার দিকে দক্ষিণ সুরমার তেলিবাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত ৪ জনের বাড়ি সুনামগঞ্জের দিরাই আর ভাটিপাড়ায়, ২ জনের বাড়ি সিলেটের কোম্পানিগঞ্জে। বাকিদের পরিচয় জানা যায়নি। রোববার ভোরে নগরীর আম্বরখানা থেকে একটি পিকআপে করে লালাবাজারের উদ্দেশ্যে রওনা হন ২০ থেকে ২২ জন নির্মাণ শ্রমিক। সেখানে একটি নির্মাণাধীন ভবনের ঢালাই কাজের জন্য যাচ্ছিলেন। দক্ষিণ সুরমার তেলিবাজারে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা কাঁঠাল বোঝাই ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয় পিকআপটি। হতাহত হন পিকআপের অনেক যাত্রী। ঘটনাস্থলেই মারা যান ৪ জন। একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে দিশেহারা পরিবারগুলো। ২০-২২ জন উঠছে কাজে যাওয়ার জন্য, সব শ্রমিক। তার বাদে অনেক গেছি ওই কি বাজার থেলুত্ত না কি বাজার হয়, ও বাজারে গেছি। যাওয়ার পরে ব্রিজটার ওপারে ওই ঠা খাইয়া সরাসরি মারি দিছে আমরা রে ভাই। পিকআপের কোনো ড্রাইভারের দোষ নাই, দোষ হলো ডাইরেক্ট প্রকম মারিছে, বড় টাকা ২০ টাকা ভাই মারিছে। তার চোখে মনে ঘুম আছে। ওই দিন আগে আমার লাগে ওটা দেখা করছে, আই ইউনিবেটা মারা গেছে, আমি তো বিশ্বাসও করছি না। দুর্ঘটনায় আহত ১০ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা আশঙ্কামুক্ত জানিয়েছেন চিকিৎসক। মৃত অবস্থায় আমরা ৮ জনকে পাই। ৮ জনের মধ্যে হচ্ছে ২ জন নারী এবং ৬ জন পুরুষ। তাদেরকে থানাতে হস্তান্তর করা হচ্ছে। পিকআপ ও ট্রাক চালক ঘুমে আচ্ছন্ন থাকায় দুর্ঘটনা ঘটতে পারে বলে ধারণা করছে ফায়ার সার্ভিস। অলরেডি ৪ জন, আবার হাসপাতালে নেওয়ার পরে আরও ৪ জন মারা যায় জানতে পারলাম আর। তো এইটা আসলে এই জায়গার মধ্যে ড্রাইভার মনে হয় ঘুমাচ্ছিল। দুর্ঘটনায় পিকআপের চালক আহত হয়েছেন। ট্রাকের চালক পালিয়ে গেলেও সহকারীকে আটক করা হয়। জব্দ করা হয়েছে ট্রাক ও পিকআপটি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ নিয়ে আলোচনাতে যোগ দিচ্ছেন সহকর্মী রানা মজুমদার। রানা, জানাবেন বিস্তারিত যে ৮ জন, তাদের পরিচয় জানাবেন বিস্তারিত, এবং মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া কতটুকু সম্পন্ন হয়েছে বা কখন নাগাদ এই প্রক্রিয়া সম্পন্ন হবে? দেখুন, আসলে যারা মারা গিয়েছেন ৮ জন, সেই ৮ জনের পরিচয় শনাক্ত করা গেছে এবং এই ৮ জনের মধ্যে ২ জন রয়েছেন নারী এবং ৬ জন আসলে পুরুষ। এবং এদের মধ্যে আসলে ৬ জনের বাড়ি হচ্ছে সিলেটের সুনামগঞ্জের জেলার, পাশাপাশি বাকি যে ২ জন রয়েছেন তাদের বাড়ি হচ্ছে সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলায়। এবং তারা মূলত সবাই হচ্ছে নির্মাণ শ্রমিক। তারা প্রতিদিনই আসলে কাজে বের হন এবং সেই নিত্যদিনের মতো আজকেও তারা আসলে কাজে বের হয়েছিলেন। এবং ভোর ৬টার দিকে মূলত তারা সিলেটের দক্ষিণ সুরমার যে তেলিবাজার এলাকা রয়েছে, সেই তেলিবাজার এলাকায় পৌঁছানোর পর তাদের যে পিকআপটি, সেই পিকআপের সাথে মূলত ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয় এবং এই ট্রাকটি মূলত ছিল কাঁঠাল বোঝাই, এটি সিলেটের দিকে আসছিল। সেই সংঘর্ষেই আসলে ঘটনাস্থলেই ৪ জন মারা যান এবং পরবর্তীতে যারা গুরুতর আহত ছিলেন, সেই গুরুতর আহত অবস্থায় যারা ছিলেন তাদেরকে হাসপাতালে নিয়ে আসা হয়, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে। এবং সেই হাসপাতালে নিয়ে আসার পর সেখানে কর্তব্যরত চিকিৎসক আরও ৪ জনকে মূলত মৃত ঘোষণা করেন। এবং এখন আসলে সেই মৃতদেহগুলো, সেই সবগুলো মৃতদেহই আসলে এখন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এবং মর্গের যেই আনুষ্ঠানিকতা কিংবা যেই প্রক্রিয়া, যেই কার্যক্রমগুলো করা প্রয়োজন, মর্গের ভেতরে এখন সেই কার্যক্রমগুলোই করা হচ্ছে। আর বাইরে নিশ্চয়ই আপনি দেখতে পাচ্ছেন যে যারা নিহত হয়েছেন তাদের স্বজনরা আসলে এই মরদেহগুলো গ্রহণ করার জন্য তারা কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করছেন। এবং আমরা দেখেছি যে যখন সকালবেলা এই ঘটনা ঘটে তখনই কিন্তু ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের যে সেটি আসলে স্বজনদের আহাজারিতে উঠে একদম শোকাবহ একটি পরিবেশের তৈরি হয়। তো এক্ষেত্রে আসলে আমরা সিলেট থেকে জানাচ্ছিলেন রানা মজুমদার। চাঁপাইনবাবগঞ্জের নাচলে ট্রাক চাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। ভোর ৬টার দিকে নাচল উপজেলার বেনিপুরে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন শিবগঞ্জের রবিউল আওয়াল জিসান এবং নাচল উপজেলার মোহাম্মদ সোহাগ।
পুলিশ জানায় ভোরে নাচল আড্ডা সড়কে মোটরসাইকেলে করে যাচ্ছিলেন জিসান এবং সোহাগ। এ সময় একটি ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধারের পর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। দুর্ঘটনার পর পুলিশ ট্রাকটিকে জব্দ করেছে। বৃষ্টি আর পাহাড়ি ঢালে পানির নিচে চলে যাওয়া ধান উদ্ধারে ব্যস্ত সময় কাটাচ্ছেন হাওরের কৃষকরা। তবে শ্রমিক সংকটে খেতেই নষ্ট হচ্ছে অনেক এলাকার ধান। যতটা উদ্ধার হচ্ছে তাও ঠিকমতো শুকানো যাচ্ছে না রোদ এবং পর্যাপ্ত জায়গার অভাবে। বছরের একমাত্র ফসল হারিয়ে তাই অনিশ্চয়তায় দিন কাটছে হাওরের কৃষকদের। কেউ পানির নিচ থেকে কেটে আনছেন ধান, কোথাও আবার রোদ বৃষ্টির লুকোচুরির মধ্যেই চলছে ধান শুকানোর চেষ্টা। পাহাড়ি ঢলে প্রতিনিয়ত বাড়ছে কিশোরগঞ্জের বিভিন্ন নদ নদীর পানির উচ্চতা। নতুন করে তলিয়েছে হাওরের আরও 2000 হেক্টর জমি। সব মিলিয়ে 8 উপজেলার হাওড়াঞ্চলে 9045 হেক্টর জমির পাকা ধান এখন পানির নিচে। 1500 টাকা রোদ দিতেছি, এরপরও কামলা নাই। আমরা বুড়ো ধান তলিয়ে গেছে, এখন আমরা এই টাকা ঋণ নিয়ে এই ফসল করছিলাম। হবিগঞ্জে হাওরের পর এখন তলিয়ে যাচ্ছে অন্য ফসলি জমিও। রোদের অভাবে নষ্ট হচ্ছে মাড়াই করা ধানও। অধিকাংশ ধানেই গজিয়েছে চারা। পানির তলে জমি কাটতে আনতে পারে, এখন মেঘ বৃষ্টির কারণে রুইতে শুকাইতে পারি না। বৃষ্টির বাজার লাগি ধান শুকাইতে পারতেছে না, গেরা উঠিয়া সব নষ্ট হয়ে গেছে। পানিতে তলিয়ে থাকা ধান ঘরে তুলতে প্রাণপণ চেষ্টা চালাচ্ছেন সুনামগঞ্জের 12 উপজেলার কয়েক লাখ হাওরের কৃষক। শ্রমিক সংকটে বেড়েছে তাদের ভোগান্তি। শেষ সম্বল রক্ষায় তাই দিনরাত এক করছেন এখানকার কৃষকরা। 3 ফুট মুরো পানি, এরপরে আমরা বড় কষ্ট করে ধানটা কাটলাম। এদিকে মৌলভীবাজারে শ্রমিক সংকটেই জমিতে নষ্ট হচ্ছে পানির নিচে থাকা ধান। শ্রমিক মজুরি 3 গুণ বেড়ে যাওয়ায় ধান কাটায় আগ্রহ কম কৃষকের। 1,50,000 টাকা নিয়ে আসে, ঋণ দিব কমলে, খাইব কমলে, ও চিন্তায় মানুষ বেশি কষ্ট আছে। আর তো কিছু জানেও না, কাজ ও ক্ষেতের উপরেও আমরা নির্ভরশীল সব এলাকার মানুষ। ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দিতে তালিকা তৈরির কথা জানিয়েছে জেলা প্রশাসন। উপজেলা নির্বাহী অফিসার এবং উপজেলা কৃষি অফিসারবৃন্দ আজকে এবং গতকালকে সারাদিন ঘুরে ঘুরে তালিকা করেছেন। এখন এটা তালিকাবদ্ধ করার প্রক্রিয়াটা চলছে। আমরা নিমজ্জিত জমি পর্যবেক্ষণ করছি, পরিদর্শন করছি এবং তার হিসাব আমরা লিপিবদ্ধ করছি। সেই সাথে ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকাও আমরা লিপিবদ্ধ করছি। এদিকে 14,000 হেক্টর জমির ধান পানির নিচে থাকায় ফসল তোলা নিয়ে চরম দুশ্চিন্তায় সময় কাটছে নেত্রকোনার কৃষকদের। তানিয়া নাসরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। হাওড় অঞ্চলের পরিস্থিতি নিয়ে আরো জানাতে সুনামগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তানভীর আহমেদ। তানভীর, জানাবেন আপনার সাথে যেটি বলছিলাম যে পরিস্থিতি এখন দাঁড়িয়েছে, ধান কাটার পরে আসলে তারা কতটুকু সেই ধান বাঁচাতে পারছেন এবং পরবর্তীতে আসলে এই যে তাদের যে ক্ষতি হলো সেই ক্ষতিপূরণে কি ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে? দেখুন, আসলে সুনামগঞ্জে আজকে সকাল থেকেই কিন্তু রোদ ছিল এবং সেই রোদ কিছুটা কৃষকদের ভোগান্তি কিছুটা হলেও লাঘব হয়েছে। এই কারণ হচ্ছে তারা সকাল থেকে কিন্তু যে তাদের যে মাড়াই খোলা আছে সেই মাড়াই খোলায় ধান শুকাচ্ছেন, অর্থাৎ ভেজা ধানগুলো শুকাচ্ছেন। আমি যদি একটু দেখানোর চেষ্টা করি যে এই মুহূর্তে অর্থাৎ বিকাল গড়িয়ে এসেছে এবং সেই বিকেলে কিন্তু তারা যে মাড়াই খোলা থেকে ধানগুলো একেবারে একত্রিত করেন এবং সেখান থেকে আবার বস্তাবন্দি করে শুকনো ধান তাদের যে বাড়ি আছে বাড়িতে নিয়ে যান। এরপর সেগুলো তাদের যে গুলা আছে সেই গুলায় সংরক্ষণ করেন। ইতিমধ্যে দেখছেন যে এখানকার নারী পুরুষ সবাই এবং পরিবারের সবাই মিলে মূলত এই বৈশাখ মাসে তাদের যে ফসল অর্থাৎ সোনালী ধান, সেই সোনালী ধান গড়ে তোলায় ব্যস্ত হয়ে পড়েন। তবে জলাবদ্ধতায় এবং শিলাবৃষ্টিতেও কিন্তু এবছর সুনামগঞ্জের বেশ কিছু ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। আমি যদি জলাবদ্ধতার কবলে পড়ে ইতিমধ্যে তলিয়ে গেছে সুনামগঞ্জের প্রায় 19,000 হেক্টর ফসলি জমি এবং সেই ফসল হারিয়ে বছরে একমাত্র যে ফসল সেটি হারিয়ে কিন্তু সুনামগঞ্জের কৃষকরা দিশেহারা হয়ে পড়েছেন। কৃষি বিভাগের পক্ষ থেকে বলা হচ্ছে যে সুনামগঞ্জে এখন পর্যন্ত আরো 2,047 হেক্টর ফসলি জমি চূড়ান্তভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
তবে জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে যে সুনামগঞ্জের যে ক্ষতিগ্রস্ত কৃষকরা আছেন তাদের তালিকা করা হচ্ছে এবং তালিকা করার পর সেগুলো মন্ত্রণালয়ে পাঠানো হবে। এরপর হয়তো সরকারের পক্ষ থেকে কোনো ধরনের সহযোগিতা করা হবে এমনটি আমাদেরকে জানানো হয়েছে। তবে কৃষি বিভাগের পক্ষ থেকে বলা হচ্ছে যেহেতু মারাইখোলায় গত কয়েকদিন ধরে বৃষ্টিপাতের কারণে ভেজা ধান রয়েছে, পর্যাপ্ত এখনো অনেক ধান কিন্তু রয়েছে, সেই ধানগুলো যদি আগামীকাল রোদ না ওঠে তারা পরামর্শ দিচ্ছেন যে রোদ না উঠলে সেগুলো যেন উঁচু কোনো জায়গায় কিংবা বাসা বাড়িতে অন্যান্য যে স্থাপনা আছে সেখানে যদি সম্ভব হয় তাহলে তারা যেন ফ্যানের বাতাস দিয়ে সেই ধানগুলো রাখেন এবং ফ্যানের বাতাসের নিচে রাখেন এবং মেলে দিয়ে রাখেন খোলা আকাশের নিচে। সেটি আসলে তারা পরামর্শ দিচ্ছেন। যেহেতু ধান শুকানোর সুনামগঞ্জের অন্য কোনো মাধ্যম নেই, একমাত্র রোদের উপরই আসলে সুনামগঞ্জের যারা কৃষকরা আছেন তারা কিন্তু রোদের উপর নির্ভর করেন এই ধান শুকানো, এবং যেহেতু রোদ নেই এবছর সেই কারণে কিন্তু তারা বিপাকে পড়েছেন এবং অনেক ধান আমরা দেখেছি নষ্ট হয়েছে। এবং এই যে সামনে যে ত্রিপলের মধ্যে যে ধানগুলো রাখা হচ্ছে এগুলো কিন্তু একেবারে কালার, যেটি হচ্ছে সেই ধানের রং সোনালী রং থেকে এখন কিন্তু কালো রঙে পরিণত হয়েছে, অর্থাৎ এই ধানগুলো নষ্ট হয়েছে শুধুমাত্র বৃষ্টির কারণে। যেহেতু রোদ নেই এবং রোদ না থাকার কারণেই মূলত ধানগুলো নষ্ট হয়েছে। এই নষ্ট হওয়ার কারণ থেকে হাত থেকে বাঁচাতে কৃষকদের কৃষি বিভাগের পক্ষ থেকে পরামর্শ দেওয়া হচ্ছে যদি আগামী যেহেতু আরো 4 দিন বৃষ্টিপাতের একটি পূর্বাভাস রয়েছে অর্থাৎ 7 মে পর্যন্ত, সেক্ষেত্রে তারা বলছেন যদি বৃষ্টিপাত অব্যাহত থাকে, রোদ না উঠে, তাহলে সেই ক্ষেত্রে তারা যেন ধানগুলো মেলে রাখেন খোলা আকাশের নিচে অথবা ফ্লোরে। একই সাথে তারা যদি সম্ভব হয় তাহলে যেন ফ্যানের একটি ব্যবস্থা করেন। সেটি আসলে ধান নষ্ট থেকে বাঁচাতে পরামর্শ দেওয়া হচ্ছে। তবে আরেকটি সংকট ইতিমধ্যে দেখা দিয়েছে সুনামগঞ্জে, যে কৃষকরা তাদের যে ধান সেগুলো বিক্রি করতে পারছেন না। যেহেতু আজকে থেকে সরকারের পক্ষ থেকে ধান সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে, তবে ধান বেশিরভাগ এই অঞ্চলে নষ্ট হয়েছে, সেই কারণে কিন্তু তারা দুশ্চিন্তায় আছেন যে এই ভেজা ধান কিংবা নষ্ট ধান, যেহেতু অনেক ধানের রং পরিবর্তন হয়েছে সেটি নিয়ে কিন্তু তারা দুশ্চিন্তায় আছেন। এবং এবছর খুচরা যারা ব্যবসায়ীরা আছেন তারাও কিন্তু ধানের কাঙ্ক্ষিত দাম দিচ্ছেন না। অনেক ক্ষেত্রে ধানের প্রতি মন ধান 500-700 টাকা এরকম আসলে মাঠ পর্যায়ে ধন্যবাদ এই বিষয়ে বিস্তারিত তথ্য দেওয়ার জন্য। পুরো সপ্তাহে সারা দেশে থেমে থেমে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি বলছে দেশের দক্ষিণ পূর্ব এবং উত্তর পূর্বে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে, তবে রাজশাহী ও রংপুর বিভাগে বৃষ্টি কিছুটা কম হবে। এদিকে শনিবার রাজধানী সহ দেশের প্রায় সব এলাকায় বিচ্ছিন্নভাবে বৃষ্টি হয়েছে। গত 24 ঘন্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টির রেকর্ড করা হয়েছে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে 162 মিলিমিটার, আর রাজধানীতে বৃষ্টি হয়েছে 26 মিলিমিটার। আবহাওয়া অধিদপ্তরের দেওয়া পরবর্তী 6 ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে সারা দেশেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে দুপুরের পর রাজধানীতে বৃষ্টির সম্ভাবনা বেশি। মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ফজরের নামাজের সময় মসজিদের ভেতরে ঢুকে এক মুসল্লিকে হত্যা করে দুর্বৃত্তরা। এই ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পৌর উপজেলার ভূনবীর ইউনিয়নের পশ্চিম লইয়ারকুল জামে মসজিদে এই ঘটনা ঘটে। পুলিশ এবং স্থানীয়রা জানায় ফজরের নামাজ চলাকালে এক ব্যক্তি মসজিদের ভেতরে প্রবেশ করে সিজদারত অবস্থায় থাকা হাফিজুল্লাহর উপর হামলা চালায়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে মারা যান তিনি। ঘটনার পরপরই অভিযান চালিয়ে জসিম মিয়া নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পাওনা টাকা নিয়ে পূর্ব বিরোধের জেরে এই হত্যাকাণ্ড হতে পারে বলে ধারণা করছে পুলিশ। বাহার মিয়া সহ এই দুইজনই ফজরের নামাজ পড়তেছিলেন। তখন এক রাকাত পরে যখন রুকুতে গিয়েছেন তখন পিছন থেকে জসিম নামে একজন এসে হুট করে তারে কলম দিয়ে আঘাত করছে, আঘাত করে শরীরে বিভিন্ন স্থানে আঘাত করছে, পরে সে পালিয়ে যায়। আমরা ইতিমধ্যে যে জসিম মিয়াকেও আমরা আটক করতে সক্ষম হয়েছি। চালুর 24 ঘন্টা পর আবারও পুরোপুরি বন্ধ হয়ে গেছে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র। এই বিগত 12 দিনে 3 বার বন্ধ হয় বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রটি। তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী আবু বকর সিদ্দিক বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, শনিবার সন্ধ্যায় 125 মেগাওয়াট উৎপাদন ক্ষমতা সম্পন্ন 1 নম্বর ইউনিটের বয়লার টিউব ফেটে বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে যায়। এর আগে 6 দিন বন্ধ থাকার পর গত শুক্রবার রাতে 1 নম্বর ইউনিটটি চালু করা হয়েছিল। যান্ত্রিক ত্রুটির কারণে আবারও পুরোপুরি বন্ধ বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র। আমানতপূর্ণ লভ্যাংশ ফেরত দেওয়ার দাবিতে চট্টগ্রামের খাতুনগঞ্জ ইউনিয়ন এবং ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে বিক্ষোভ করেছে আমানতকারীরা। বেলা 11:30টার দিকে ব্যাংক দুটিতে বিক্ষোভ করে শতাধিক গ্রাহক। প্রথমে বিক্ষোভকারীরা ইউনিয়ন ব্যাংকে প্রবেশ করে কর্মকর্তাদের বের করে দেন, পরে ব্যাংকের ফটকে তালা লাগিয়ে দেন।
সেখান থেকে তারা ফার্স্ট সিকিউরিটি ব্যাংকে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। সেখানে অবস্থান করে ব্যাংক কর্তৃপক্ষকে আমানত ফিরিয়ে দেওয়ার দাবি জানান। অন্যথায় চট্টগ্রামের সব শাখা বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দেন আমানতকারীরা। বিক্ষোভের কারণে প্রভাব পড়ে ব্যাংক দুটির স্বাভাবিক লেনদেন কার্যক্রম। পরিস্থিতি বিবেচনায় ব্যাংক দুটিতে মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ। আমাদেরকে 100, 200, 500, 1000, 3000 টাকা দিয়ে আমাদের সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে। এই হজের মৌসুমে আমাদের অনেক গ্রাহকরা হজে যেতে পারেনি। 24-25-এর মুনাফা দিবে না, আমাদের আসল টাকাও দিবে 2 বছর পর। এদিকেও মায়ের ওদিকেও মায়ের। আমরা কি কোনো অন্যায় করছি? আমরা তো কারো কাছে ভিক্ষা চাই না, আমরা আমাদের কষ্টার্জিত আমাদের টাকা প্রফিট সহ ফেরত চাই। আমরা তো আপনাদের কাছে এই দাবিটুকু চাই। সিলেটে ঘন ঘন লোডশেডিংয়ে হুমকির মুখে পড়েছে চা বাগানগুলো। এতে কমছে চায়ের উৎপাদন, নষ্ট হচ্ছে চায়ের গুণগত মানও। অব্যাহত লোডশেডিংয়ে লক্ষ্যমাত্রা অর্জন নিয়েও শঙ্কা দেখা দিয়েছে। এই অবস্থায় বাগান এলাকায় নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবি বাগান সংশ্লিষ্টদের। আর চা বাগানগুলোকে বিদ্যুৎ ব্যবহারে নিজস্ব সক্ষমতা বাড়ানোর পরামর্শ বিদ্যুৎ বিভাগের। দিনে 4 থেকে 5 ঘন্টায় থাকছে না বিদ্যুৎ। এতে সিলেটের চা বাগানগুলোতে ব্যাহত হচ্ছে উৎপাদন প্রক্রিয়া। বাগান সংশ্লিষ্টরা জানান, চায়ের পাতা শুকানো এবং প্রক্রিয়াজাতকরণের জন্য কারখানায় প্রয়োজন নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ। লোডশেডিংয়ের কারণে দিনের প্রায় বেশিরভাগ সময় কারখানা বন্ধ থাকায় কমছে চায়ের গুণগত মান। চায়ের প্রকৃত লিকার এবং রং এখানে সিলেক্ট হবে। এখানে যখন কারেন্ট চলে যায় এই 1 ঘন্টা 10 মিনিট মানে তাপমাত্রার উপর ডিপেন্ড করে আমরা ফার্মেন্টিংটা টাইমিং দিই। এই সময়টা যখন বিদ্যুৎ না থাকে সব চা পচে যায়। পচে গেলে সম্পূর্ণ চা ফেলাই দিতে হয়। এটা দিয়ে রিপ্রসেসিং করার সুযোগ থাকে না, গন্ধ হয়ে যায়। কাঙ্ক্ষিত মাত্রায় চা উৎপাদন না হলে অর্থনীতিতে বিরূপ প্রভাব পড়বে বলছেন বাগান মালিকরা। এমন অবস্থায় বাগানগুলোতে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবি তাদের। কারণ আমি যদি নষ্ট চা পাতা ফেলে দেই তখন তো স্বাভাবিক ঘাটতি থাকবে। আমাদের লোডশেডিংয়ের ব্যাপারে ওনারা পদক্ষেপ নেওয়া উচিত এবং এখান থেকে সরকার যাতে বঞ্চিত না হয় রাজস্ব থেকে, এবং আমরা মালিকরাও যাতে বঞ্চিত না হই। এদিকে বাগান কর্তৃপক্ষকে বিদ্যুৎ ব্যবহারে নিজস্ব সক্ষমতা বাড়ানোর তাগিদ দিয়ে বাগানে সোলার প্যানেল সিস্টেম ব্যবহারের পরামর্শ দিয়েছেন বিদ্যুৎ বিভাগের এই কর্মকর্তা। চা বাগান শিল্পে যে সেখানে প্রচুর জায়গা আছে, সেই জায়গায় যদি রিনিউয়েবল এনার্জি বিশেষ করে সোলার সিস্টেমে ইনকর্পোরেট করা হয় তাহলে অনেক সেটা দেশের জন্যও ভালো হবে এবং তার পাওয়ারটাও আনইন্টারাপ্টেড থাকবে। এবছর চা উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 10,40,00,000 কেজি। কিন্তু বৈরী পরিবেশে উৎপাদন লক্ষ্যমাত্রা অর্জন করাই বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। জাতীয় সংসদে বিরোধী দলের মত প্রকাশের স্বাধীনতা দিতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। দুপুরে গাজীপুর ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের নবীন বরণ অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। তিনি আরও বলেন, সবাই একই ভাষায় কথা বলবে না, একইভাবে মত প্রকাশও করবে না। এটাই একদলীয় বাকশালের সঙ্গে গণতন্ত্রের পার্থক্য। এর আগে ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজের 27তম ব্যাচের শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তিনি। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক ASM ইকবাল হোসেন চৌধুরী। এবার ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজে দেশি বিদেশি মোট 130 শিক্ষার্থী ভর্তি হয়েছে। নবাগত এসব শিক্ষার্থীদের মানবিক মূল্যবোধ সম্পন্ন চিকিৎসক হওয়ার আহ্বান জানান অনুষ্ঠানের অতিথিরা। সংসদে তো কিছুটা ডিবেট হবে এবং পৃথিবীতে তো সব লোক একই ভাষায় কথা বলবে না অথবা একই মত প্রকাশ করবে না। আসলে দেখুন, একদলীয় বাকশালের সঙ্গে গণতন্ত্রের এটাই কিন্তু প্রভেদ। বিরোধী দলকে কথা বলতে দিতে হবে, তাদের মত প্রকাশের স্বাধীনতা দিতে হবে। মেহেরপুরের গাংনীতে একটি বোমা সদৃশ বস্তু এবং চিরকুট উদ্ধার করেছে পুলিশ। সকাল 9টার দিকে উপজেলার চর গোয়াল গ্রামের সড়কের পাশ থেকে উদ্ধার করে থানা হেফাজতে নেওয়া হয়। স্থানীয়রা জানান, সকালে সড়কের পাশে একটি পলিথিনের ব্যাগে পরিত্যক্ত অবস্থায় বোমা সদৃশ বস্তুটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেওয়া হয়। ঘটনাস্থলে পৌঁছে বস্তুটি এবং একটি চিরকুট উদ্ধার করে পুলিশ। চিরকুটে কি লেখা ছিল তাৎক্ষণিকভাবে জানা যায়নি। বিষয়টি তদন্ত করছে পুলিশ। চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে সংঘর্ষে ক্ষতিগ্রস্ত জাহাজ মায়ার্স চট্টগ্রাম এবং HR তুরাগ জেটিতে নিয়ে আসা হয়েছে। দুপুরে বন্দরের পাইলট ভ্যাসেলের সাহায্যে জাহাজ দুটিকে ফিরিয়ে আনা হয়। এর আগে গত শুক্রবার বন্দরের বহির্নোঙরে আমদানি পণ্যবাহী জাহাজ মায়ার্স এবং HR তুরাগের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছিল।
বন্দরের সচিব সৈয়দ রেফায়েত হামিম জানান, জাহাজ দুটির মধ্যে সংঘর্ষের পর ঘটনার কারণ অনুসন্ধানে নৌবাণিজ্য অধিদপ্তর এবং চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ যৌথভাবে একটি তদন্ত কমিটি গঠন করে। এই কমিটি ক্ষয়ক্ষতি নিরূপণ করবে, তবে বৈরী আবহাওয়ার কারণে এখনও আনুষ্ঠানিক তদন্ত শুরু করা যায়নি। এদিকে জাহাজে প্রায় 2500 একক আমদানি পণ্য থাকায় সেসব নিয়ে অনিশ্চয়তা কাটানোর উদ্যোগ নিয়েছে বন্দর। পাশাপাশি বন্দরের নিরাপত্তা নিয়েও সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। কুমিল্লা আদর্শ সদর উপজেলা বিএনপি সভাপতি রেজওয়াল কাইয়ুমকে আটকের প্রতিবাদে কোতোয়ালী মডেল থানা ঘেরাও করেছে দলের নেতাকর্মীরা। দুপুর 12টার দিকে শাসনগাছা এলাকার বাসা থেকে তাকে আটক করা হয়। কোতোয়ালী মডেল থানার ওসি তহিদুল আনার জানান, ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে রেজওয়াল কাইয়ুমকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে থানায় আনা হয়েছে। ঠিক কী কারণে তাকে আটক করা হয়েছে তা জানানো হয়নি। কিছু লোকজন থানার সামনে অবস্থান নিয়েছে, জানিয়ে তাদের শান্ত করার চেষ্টা করা হচ্ছে বলেও জানান তিনি। এদিকে কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক জানান, তাকে কিছু বিষয়ে জিজ্ঞাসাবাদ করার জন্য আটক করা হয়। প্রতিবাদে শাসনগাছা বাস টার্মিনাল অবরোধ করেছেন বিভিন্ন পরিবহনের চালক এবং শ্রমিকরা। টার্মিনালটি থেকে বাস চলাচল বন্ধ রয়েছে। আজকে সমগ্র বাংলাদেশে আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ।